আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স পরীক্ষার জন্য ক বিভাগটাকে ছোট করে দেখার সুযোগ নেই। ক বিভাগে আমাদের কিন্তু 10 নম্বর পরীক্ষা আসবে। সো এই 10 নম্বর কিন্তু আমার খ বিভাগের মোটামুটি 3 ভাগের 2 ভাগ, এবং ঘ বিভাগে আমার 35, তার মোটামুটি 7 ভাগের 2 ভাগ। সো এটা অনেক বড় একটা পার্ট। সো এটাকে ছোট করার সুযোগ নেই, এখানে ছোট ছোট কোয়েশ্চেন আসে এবং আপনি এই কোয়েশ্চেনগুলো একবার পড়লেই কিন্তু লিখতে পারবেন। সো একটু গণিতের বেসিক যদি আপনার যে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স অর্থাৎ যেটা আপনার গণিতের মৌলিক বিষয়, সেটা যদি একটু ছোটোকাল থেকে একটু পড়ার আগ্রহ থাকে, তাহলে এখানে 10-এ 10 উঠানো কিন্তু ভাই আধা ঘন্টার ব্যাপার। সো এই আধা ঘন্টা সামনের যে কয়টা মিনিট আমি আপনাকে এই কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো, যেই কোশ্চেনগুলো একটু ধারণা আপনাকে দিয়ে দিব, ওই কোশ্চেনগুলো ডেফিনেটলি আপনি একটু পড়ে যাবেন। আমরা যেভাবে বলবো কথাগুলো একটু শুনে যাবেন, আপনার পরীক্ষা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সো প্রথমত এখানে আপনার দেখেন, এই পেজের মধ্যে কোনো কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে নাই আগে পরে, একটা কোশ্চেন দুটা কোশ্চেন এসছে। সো আপনি ওই দুটা কোশ্চেন একটু দেখেন, আর কিচ্ছু লাগবে না, আর বাকি সব কিছুই আপনার দরকার নেই, বাদ। তো এখন আসেন ওই দুটো কোশ্চেনে কি বলছে। প্রথম কোশ্চেন বলছে গাণিতিক উক্তির সংজ্ঞা দাও। এখন গাণিতিক উক্তি কি? গাণিতিক উক্তি হচ্ছে কোনো বাক্যকে সত্য বা মিথ্যা আমরা ঘোষণা করা যায়, কিন্তু এটার উভয়ই কিন্তু এক সত্য না, মানে হয়তো সে মিথ্যা অথবা সে সত্য হবে, দুটার একটা হবে, কিন্তু দুইটা একসাথে হবে না। এই ধরনের যেই মানে তথ্যগুলো বা উক্তিগুলো, এদেরকে বলা হয় গাণিতিক উক্তি। তাহলে গাণিতিক উক্তি কি? যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা যায় কিন্তু উভয় নয়, অর্থাৎ সত্য মিথ্যা একসাথে নয়, এরকম যে বাক্যগুলো তাদেরকে বলা হয় কি? উক্তি, সংক্ষেপে গাণিতিক উক্তি। ঠিক আছে? তাহলে গাণিতিক উক্তি কি এটা আমরা নিশ্চয়ই বুঝছি। উক্তির সত্যতা মান বলতে কি বোঝায়? যে উক্তিটি সত্য তার সত্যতা মান হচ্ছে ট্রু, আর যে উক্তিটি মিথ্যা তার সত্যতা মান হচ্ছে ফলস। এই ট্রু আর ফলসকে বলা হয় উক্তিটির সত্যতা মান। ঠিক আছে? ট্রু আর ফলস দুইটাকে একসাথে সত্যতা মান বলা হয়। ট্রু এবং ফলস এই দুটাকেই একসাথে সত্যতা মান বলা হয়। ঠিক আছে? তারপরে আপনাকে বলছে কি দেবো এখানে? এখানে আর কিছু লাগবে না। এখানে আপনি দেখেন, এই যে এটা কি গাণিতিক উক্তি কিনা? কেন দেখেন, এটা কিন্তু উক্তি না। কেন? আপনাকে বলছে x+2=3। এখন দেখো, এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আমাদের উক্তির কন্ডিশন কি ছিল? উক্তি হওয়ার জন্য সে হয় সত্য অথবা মিথ্যা, দুইটা হইতে পারে না। তাহলে এই যে x+2 এটা = 3, x এর মান 1 হলে সত্য, x এর মান 1 ছাড়া অন্য কিছু হলে মিথ্যা। এখন তো কেউ আপনাকে বলে নাই যে x এর মান 1, তাই না? এক্স এর মান তো অন্য কিছু হইতে পারে। এখন এক্স এর মান অন্য কিছু যদি বসাই দিই, চলো সেক্ষেত্রে এটা মিথ্যা হয়ে যাবে। আবার এক্স এর মান 1 বসলে সত্য হয়ে যাবে। তাহলে এটার মান আসলে দুইটাই হইতে পারে। তাহলে এটা কি? সত্য না, মিথ্যাও না, এটা আসলে কোনোটাই না। সো এটা উক্তিও না। তো আশা করছি আমরা এটা বুঝতে পারছি। এরকম উদাহরণ দিলে আপনি একটু নিজেকে জিজ্ঞেস করবেন যে এটা কি শুধু সত্য, নাকি এটা কি শুধু মিথ্যা, নাকি এটা দুইটা হইতে পারে। তো দুইটা যেগুলো হইতে পারে ভাই, এগুলো কোনো উক্তি না, এগুলো কোনো গাণিতিক উক্তি না। ঠিক আছে? শেষ। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা আরও কিছু প্রবলেম দেখি। আমাদের এই চ্যাপ্টারে আরও কিছু প্রবলেম যদি দেখতে চাই, এগুলো ভাই খুব আসে নাই, গতানুগতিক কোশ্চেন আসে নাই, দরকার নেই। শর্তায়ন উক্তি কাকে বলে এটা একটু মাথায় রাখেন। শর্তায়ন হচ্ছে, আমরা ওই যে বেসিকের কথা বললাম, যখন আমরা থিওরিটিক্যাল ক্লাসগুলো করিয়েছি, এই শর্তায়ন উক্তির একেবারে ট্রুথ টেবিল থেকে শুরু করে সব আমরা বেসিক থেকে ক্লিয়ার করেছি। শর্তায়ন উক্তি হচ্ছে যদি তবে, অর্থাৎ যদি এটা হয়, যদি আজকে বৃষ্টি হয় আমি ছাতা নিয়ে যাব, যদি আজকে বৃষ্টি হয় তবে আমি ছাতা নিয়ে স্কুলে যাব। তাহলে এই যে যদি তবে, এই জিনিসটাই হচ্ছে, এই যে যদি আজকে বৃষ্টি হয় সেটা হচ্ছে ফি, তবে আমি ছাতা নিয়ে যাবো এটা হচ্ছে কিউ। এটাকে প্রকাশ করা হয় ম্যাথমেটিক্যালি এই চিহ্ন দ্বারা। এটা হচ্ছে একমুখী শর্তায়ন, এটা হচ্ছে ফি কিউ, অর্থাৎ যদি আজকে বৃষ্টি হয় তবে আমি ছাতা নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে তবে, যদি তবে। হ্যাঁ, তাহলে আশা করছি আমরা শর্তায়ন উক্তি কি সেটা বুঝছি। তারপরে চলে যান, আমরা এখানে আর কি পড়বো। এখান থেকে আমরা কোয়েশ্চেন যেগুলো বোর্ডে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসছে, আগে পরে যখনই আসুক আমরা ওগুলো একটু জাস্ট দেখে যাব। উক্তির না বিনিময়ে বিপরীত উক্তি কি? না বিনিময় ব্যক্তি, দেখো, উক্তি যদি ফি কিউ শর্তায়ন উক্তি হয়, যদি ফি ও কিউ উক্তি শর্তায়ন উক্তি ফি কিউ হয়, এটা হয়, তাহলে এই দুটাকে জাস্ট উভয় পাশে আমরা কি করে দেবো? নাকরণ করে দেব। তাহলে নাকরণ উভয় পাশে করে যদি দেই, অর্থাৎ আমরা যদি এরকম করি যে ফি আর কিউ এর শর্তায়ন উক্তি হচ্ছে ফি কিউ, এইটা। এখন উভয়কে যদি নাকরণ করে দেই, ফি, এটাকে বলা হয়, এই যে এইটাকে বলা হয় এইটার কি? এইটার না বিনিময়ী বিপরীত উক্তি। তাহলে এইটার না বিনিময়ী বিপরীত উক্তি কোনটা? এইটা। জাস্ট এটা মনে রাখবেন, পরীক্ষা হলে লিখে দিয়ে আসবেন। তারপরে চলে আসেন, আমাদের এখানে কোশ্চেন আছে, এই যে এই 1 নম্বর চ্যাপ্টারের আরো কিছু কোশ্চেন, যেমন এখান থেকে দুইটা কোশ্চেন যদি আপনার ক বিভাগে আসে, আপনি যেন এটা মিস না হয় সেজন্য একটু পড়াগুলো একটু পড়বেন। যৌগিক উক্তির সমতুল্যতার সংজ্ঞা দাও। এখন যৌগিক উক্তি কখন সমতুল্য হবে? দুইটা যৌগিক উক্তি যদি সমতুল্য হয়, তাহলে যৌগিক উক্তি কাকে বলে আগে আমাকে সেটা জানতে হবে। যৌগিক উক্তি হচ্ছে যেখানে দুইটা থাকবে, কমে দুইটা থাকবে উক্তি, দুইটা উক্তি যেখানে মিনিমাম থাকবে। একটা সিঙ্গেল উক্তি কখনো যৌগিক না, সিঙ্গেল উক্তি হচ্ছে মৌলিক। একাধিক উক্তি যখন বিভিন্ন কানেক্টরস দিয়ে যখন যুক্ত থাকবে, বিভিন্ন কানেক্টরস দিয়ে যখন যুক্ত থাকবে, তখন ওই পুরো উক্তিটাকে একসাথে আমরা বলবো যৌগিক উক্তি। তাহলে এই যে এইটা একটা যৌগিক উক্তি, এইটা একটা যৌগিক উক্তি, এইটা একটা যৌগিক উক্তি। এখন এইটার সাথে যদি আমি এইভাবে দিই এইটাকে, তাহলে দেখা যাবে সেইটা পুরাটা মিলে একটা যৌগিক উক্তি। তাহলে এরা সবাই যৌগিক উক্তি। যৌগিক উক্তির সমতুল্যতা বলতে বোঝায়, ধরো এটা একটা যৌগিক উক্তি, এটা একটা যৌগিক উক্তি। এখন এই যৌগিক উক্তিটার যে ট্রুথ টেবিলটা
আর এই যৌগিক উক্তির যে ট্রুথ টেবিল অর্থাৎ সত্যতা মান দুটা যদি একই হয় তাহলে এই দুটা যৌগিক উক্তিকে আমরা বলবো হচ্ছে সমতুল্য। সমতুল্য একই হলে তাহলে এখানে কি বলছে, দুটি যৌগিক উক্তিকে যৌক্তিক সমতুল্য বলা যাবে যদি এবং কেবল যদি উহাদের সত্যতা চকের যৌগিক উক্তির মূল উক্তি সত্যতা মানের প্রতিটি সমাবেশের, আর ভাই যৌগিক উক্তি যেগুলো ওদের যদি সত্যতা মান যদি সেম হয় তাহলে ওরা হচ্ছে কি সমতুল্য যৌগিক উক্তি সমতুল্য। ওকে, তারপর আসলে সত্য বলতে কি বোঝায়? টটোলজি। হ্যাঁ, টটোলজি মানে হচ্ছে যেটা আসলে বাস্তবে সম্ভব, অর্থাৎ যদি কোনো যৌগিক উক্তির সত্যতা মান বা সত্যতা চকের সবগুলো সত্য হয় তাহলে সেটাকে বলা হয় সত্য বা টটোলজি। ঠিক আছে, যদি যৌগিক উক্তির সত্যতা মান উহার অংশক এবং মূল উক্তিগুলির সত্যতা মানের সম্ভাব্য প্রতিটি সমাবেশের জন্য সত্য হয়, অর্থাৎ যৌগিক উক্তির সত্যতা মানটা কি হয়? সত্য হয়, তবে ওই যৌগিক উক্তিকে বলবো হচ্ছে টটোলজি, তথা এটা আমরা বলি হচ্ছে সত্য। তারপর ফ্যালাসি এর সংজ্ঞা হচ্ছে যদি সবগুলো মিথ্যা হয় তাহলে হচ্ছে আমরা এটাকে ফ্যালাসি বলবো। যৌগিক উক্তি ডেফিনেটলি যৌগিক উক্তির যদি সবগুলো সত্যতা মান যদি মিথ্যা হয় তবে সেটাকে আমরা হচ্ছে ফ্যালাসি বলবো। ঠিক আছে, আর এরপরে আমাদের এখানে আর কিছু লাগবে না ওইভাবে, এগুলো আপনার পড়ার দরকারই নেই। ঠিক আছে, তারপর আপনি চলে যান এরপরের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাতে আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, যুক্তি কি ভাই? যুক্তি একবার প্রথমে আমরা শিখছি, ওটা যুক্তি আমাদের আর পড়ার দরকার নেই, এটা আপনারা জানেন। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের আমাদের এখানে ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন কি আছে, আমরা যেগুলো পরীক্ষায় আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন আর হচ্ছে আমার হচ্ছে নন মেজর বলেন অথবা আপনারা এখানে বলেন বিএসসি বলেন, যেগুলো আসছে আমরা সবগুলো দেখবো। দেখো, ফাঁকা সেট কাকে বলে? উপাদান বা সদস্যবিহীন যে সেট, উপাদান বা সদস্যবিহীন সেটকে আমরা কি বলবো? ফাঁকা সেট বলবো। এখন উপাদান বা সদস্যবিহীন সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ফাই দ্বারা প্রকাশ করি, ফাঁকা সেট। হ্যাঁ, ফাই। সো ফাই একটু মনে রাখবেন। তারপর বলছে এক সেট বা একক সেট বা এক উপাদানী সেট বলতে কি বলে? যে সেটের উপাদান সংখ্যা একটা, সোজা বাংলা। এগুলো হচ্ছে ভাই আম গাছে আম ধরে, এই জন্য এটাকে আম গাছ বলে। সো এখন যে সেটের উপাদান একটা তাকে কি বলে? একক সেট বা হচ্ছে আমার এক উপাদানী সেট বলে। এগুলো আপনারা আম গাছের মতো, যেই গাছে আম ধরে তাকে আম গাছ বলে, এটা আমি মুখস্থ করতে হবে না। তারপরে অনেক স্টুডেন্ট দেখি ট্রল করে গাছের পাতা সবুজ। সো আপনি এটাও যদি মুখস্থ করতে হয় ওইরকম হয় তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে, তাহলে প্রকৃত সেট বলতে কি বোঝায়? প্রকৃত সেট যদি এ সেটের সকল উপাদান বি সেটে থাকে কিন্তু বি সেটের সকল উপাদান এ সেটে বিদ্যমান না থাকে, তবে এ সেটকে বি সেটের প্রকৃত উপাদান বা ইউনিভার্সাল সেট বলে। অর্থাৎ আমরা একটা সেট এ এটাকে প্রকৃত বা ইউনিভার্সাল সেট বলবো যদি এ সেটের একটা প্রপার সাবসেট থাকে। প্রপার সাবসেট মানে কি? প্রপার সাবসেট হচ্ছে উপাদানযুক্ত সাবসেট। হ্যাঁ, উপাদানযুক্ত সাবসেট এ সেট ব্যতীত, ধর এ সেটের তো সাবসেটে নিজেও, তো ও ব্যতীত আর ফাঁকা সেট ব্যতীত এ সেটের সাবসেট কে? এ সেট নিজে এবং ফাঁকা সেটও আছে। এছাড়া যদি তার একটা সাবসেট থাকে তবে তাকে আমরা বলবো হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এখানে সংজ্ঞাটা অন্যভাবে লিখছে, আপনি কি লিখবেন? আপনি লিখবেন হচ্ছে কোনো একটা সেট এ কে প্রকৃত বা ইউনিভার্সাল সেট বলা হবে যদি ওই সেটের প্রকৃত উপসেট থাকে একটা, কমপক্ষে একটি প্রকৃত উপসেট থাকে। এই যে এ সেটের উপসেটগুলোর মধ্যে একটা হচ্ছে সে নিজে আর একটা আছে ফাই, এই যে এই দুটা ছাড়া আর যত সেট আছে উপসেট সবগুলো হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট। তার মানে আমরা কি বুঝবো? যদি কোনো একটা সেট এ এর একটি মাত্র কেবল কমপক্ষে একটি প্রকৃত উপসেট থাকে তবে আমরা সেটকে বলবো হচ্ছে প্রকৃত উপসেট। ঠিক আছে, সো এখানে সংজ্ঞাটা এইভাবেও লিখতে পারেন, এবং যা আছে তা লিখতে পারেন। শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? সো এখন যেটা বলার আসলে সেটা হচ্ছে আমাদের এই কবিভাগটা আপনারা ক্লাস করতেছেন, এই কবিভাগটা এইটুকু পড়ে গেলেই আপনি পরীক্ষায় 10 নম্বর ইনশাল্লাহ কমন পাবেন কবিভাগের জন্য এই আধা ঘন্টা টাইম। বাট আপনাকে খবিভাগ এবং গবিভাগের জন্য প্রিপারেশন নিতে হবে কিভাবে সেটা কিন্তু আমরা একটা সাজেশন দিয়েছি, এবং ওই সাজেশন ওয়াইজ আপনি প্রিপারেশন নিতে থাকেন। আর ওই সাজেশন আমরা বারবার বলেছি আপনাদের 5টা চ্যাপ্টারের A to Z ডিটেলস সহ আপনি যদি 10 ঘন্টায় শেষ করতে চান, মাত্র 10 ঘন্টায়, এবং ওইটুকু বললে আপনাকে আমি 100% নিশ্চয়তা দিচ্ছি ওই 5 চ্যাপ্টার থেকে যদি 40 নাম্বার আসে আপনি ওই 40 নাম্বারই কমন পাবেন। 5 চ্যাপ্টার থেকে 50 আসলে 50ই কমন পাবেন, মানে যা আসবে তাই কমন পাবেন। অতটুকুই আমরা পড়িয়েছি, অতটুকু বেসিক ক্লিয়ার করেছি। আপনার টাইম দিতে হবে মাত্র 10 ঘন্টা। আপনার হাতে 10 ঘন্টা টাইম আছে, যদি থেকে থাকে আপনি আমাদের পেইড কোর্সটা ওই 5টা চ্যাপ্টার জাস্ট একটু দেখে যান, দেখে যদি আপনার ভালো লাগে দেন আপনি পে করে 150 টাকা আপনি হচ্ছে ওই কোর্সটা ক্লাসগুলো করে ফেলেন। যদি আপনার এরপরে ক্লাস করে ভালো না লাগে তাহলেও আপনি আমাদেরকে জানালে আপনাকে আমরা ফিডব্যাক করবো ইনশাল্লাহ। তো আমি চাই আপনি পরীক্ষাটা ভালোভাবে দেন এবং শেষ মুহূর্তে আপনি একটা মডার্ন কামড় দেন। সেটার জন্য আপনি 10 ঘন্টা যদি ক্লাস দেখার অ্যাবিলিটি থাকে তাহলে 150 টাকা দিয়ে আমাদের হচ্ছে পেইড কোর্সটাতে 5টা চ্যাপ্টার খুব একবারে ডিটেলসে সব কিছু 10 ঘন্টার মধ্যে কমপ্লিট করা আছে, এবং সেখানে সাজেশনটা আলাদা করে দেওয়া আছে। আপনি চাইলে আমাদের ওই পেইড কোর্সটা করতে পারেন। এটা হচ্ছে আপনাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। একটি সসীম সেটের সকল উপাদান সকল উপসেটের সেটকে আমরা যে এই যে একটা সেট যদি ধরো 1 2 3 হয়, এটার সকল উপসেট অর্থাৎ এটার উপসেট কে 1 2 3 এটা একটা, তারপরে হচ্ছে 1 একটা 2 একটা, এরকম করে অনেকগুলো উপসেট হবে না, 2 to the power n সংখ্যক
টু দি পাওয়ার n সংখ্যক যে উপসেট হবে সেই উপসেটের যে এই যে একটা সমাবেশ হলো এইটাকে বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট। আপনারা নিশ্চয়ই এগুলো বই একেবারে ছোট ছোট জিনিস ইন্টারমিডিয়েটের পড়া এবং 9 10-এর পড়া, এগুলো আপনাদেরকে আমার আসলে বোঝাইতে হবে না। তো ডি মর্গানের সূত্রটা জাস্ট ডি মর্গানের সূত্রটা একটু লিখবেন, এটা প্রুফ আছে, প্রুফটা আপনারা নিশ্চয়ই পড়ে যাবেন। আর এটার জাস্ট পরীক্ষা আসলে লিখে দিবেন এটা, হ্যাঁ এটা লিখে আসবেন। তো এটা তো আসলে বোঝানোর কিছু নেই, এটা থিওরি বলতে হবে, তো থিওরি আমরা এখানে তো পড়তেছি না। তাহলে এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে একটি ফাঁকা সেট যার কোনো উপাদান নাই, আর একটি অশূন্যক সেট যার একটি উপাদান আছে। দেখো এটা বলছে ফাঁকা সেট, এটার মধ্যে কোনো উপাদান নাই, আর ওটা একটা সেট যেটার ভিতরে একটা উপাদান আছে, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটার মধ্যে একটা উপাদান আছে, এটার মধ্যে কোনো উপাদান নেই, এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে? তাহলে ক্রমজোর বলতে কি বোঝায়? ক্রমজোর মানে এগুলো ভাই আপনারা জানেন, ক্রমজোর হচ্ছে ওই যে পরপর দুইটা উপাদান যদি থাকে, যে বুজকটি যেমন এরকম আর কি ক্রমজোরের ব্যাপার। সো আসলে এগুলো আপনারা জাস্ট পড়ে নেবেন, একটু পড়ে নিলেই হয়ে যাবে, আপনারা পারবেন। তারপর 3 নম্বর চ্যাপ্টার আসেন, বাস্তব সংখ্যা কাকে বলে? হ্যাঁ বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। হ্যাঁ তো রিয়েল নাম্বার কাকে বলে এটা আপনাদের এখন শিখতে হবে। এই যে এইটাকে রিয়েল নাম্বার বলে, তাই তো? এবার বলে দিবেন, এবার বললে হবে না। তাহলে কি বলতে হবে? ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যার প্রত্যেকটিকে বাস্তব সংখ্যা বলে, ঠিক আছে? ঋণাত্মক, ধনাত্মক এবং শূন্য সহ প্রতিটি সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। সো সকল বাস্তব সংখ্যার সেটের প্রতীক কি? এটা কোনো কথা? এগুলো কোশ্চেন হয়? আচ্ছা এগুলো পরীক্ষা আসবে না, যদি কোশ্চেন হয় কিন্তু পরীক্ষা আসবে না। আচ্ছা মূলদ সংখ্যা কাকে বলে? আমরা এটা একবারে ছোটকাল থেকে মুখস্থ করে এসেছি। পি বাই কিউ আকৃতির সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেখানে কিউ ইজ নট ইকুয়াল 1, কিউ ইজ নট ইকুয়াল 0, মানে কিউ পূর্ণ সংখ্যার সেট কিন্তু 0 হবে না, বাকি সব কিছু হইতে পারবে। সো এটাকে আমরা পি বাই কিউ আকারের সংখ্যা হবে যদি, তবে আমরা এটাকে কি বলবো? মূলদ সংখ্যা বলবো। অমূলদ সংখ্যা কাকে বলে? পি বাই কিউ আকারের নয় যারা, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। নিশ্চয়ই আপনি এটা বলতে পারেন। তো আপনি এরপরে কি আছে? বাস্তব সংখ্যার কি কি স্বীকার্য আছে? সম্প্রসারণ স্বীকার্য, ফিল্ড স্বীকার্য, কমর স্বীকার্য এবং সম্পূর্ণতা স্বীকার্য। পুরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এই কটা স্বীকার্যের উপর ভিত্তি করে কিন্তু প্রতিষ্ঠিত। সো এই স্বীকার্যগুলো আপনি একটু বুঝে শুনে আয়ত্ত করতে হবে, মুখস্থ না ভাই। এগুলো যদি বুঝতে পারেন আপনি, এই যে এই ফার্স্ট ইয়ারের এই চ্যাপ্টারটা মূলত আমাদের ফান্ডামেন্টালটা পুরো আপনি ম্যাথে যা যা পড়বেন সামনের 3 ইয়ারে প্রত্যেকটা কোর্সের একটু 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 করে ফ্লেভার দিচ্ছে, মানে কোর্সগুলোতে কী কী পড়বো আমরা সব কিছু আমাদেরকে জানাচ্ছে। তো ফান্ডামেন্টাল আসলে কোনো কমপ্লিট কোর্স না, এটা হচ্ছে কোর্সগুলোর জাস্ট কি ধারণা। সো আপনি পরবর্তীতে এই বাস্তব সংখ্যা নামক একটা কোর্স পড়বেন 3rd ইয়ারে, তখন আপনার এই স্বীকার্যগুলো যদি ভালো করে না বোঝেন আপনি বলবেন যে কোর্সটা মুখস্থ। সো কোর্সটা আসলে মুখস্থ না, কোর্সটা বোঝার জিনিস। আপনি বুঝতে পারবেন না, শুধুমাত্র আপনার কি দরজা কানে খুলে দেন, দিয়ে আলো পড়ে না। তারপরে চলে যাই আমরা এরপরের পেজে। কি আছে এরপরের পেজে? আমার এখানে একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আরেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই দুটা থেকে একটা পরীক্ষা আসবে কবিভাগ ইনশাআল্লাহ। সো এই দুটাকে কোনোভাবে মিস করার সুযোগ নেই। তো এখানে দেখেন, প্রথম হচ্ছে বাস্তব সংখ্যার পরমাণুর সংজ্ঞা দাও। আপনি যখন বাইবা দিবেন ভাই, আপনাদের তো সামনের ইয়ার থেকে ল্যাব অ্যাড হয়ে যাবে। সো যারা সেকেন্ড ইয়ার আছেন তাদের তো ল্যাব, যারা সেকেন্ড ইয়ারে উঠবেন তাদের তো সেকেন্ড ইয়ার থেকে ল্যাব, আর যারা নতুন ফার্স্ট ইয়ার আসবে তাদেরও কিন্তু ল্যাব অ্যাড হয়ে গেছে। সো নতুন ইয়ারে যারা, তাদের জন্য। বাট আপনাদের জন্য এটা আসলে খুব একটা মানে ল্যাবে আপনাদের কোনো এক সময় লাগবে, বাট এখন লাগবে না। সো এখানে আপনার বাইবা পরীক্ষা যখন আসবে আপনাকে জিজ্ঞেস করবে যে বাস্তব সংখ্যার পরম মানের সংজ্ঞা দাও। তো এখন বাস্তব সংখ্যা মূলত কি? এই যে একে আমরা মডুলাস দিলাম, তো এটার মান কি কি হতে পারে? এর মান কি কি হতে পারে? এর মান হবে শুধু এ যখন এটা 0 অপেক্ষা বড়, এর মান 0 যখন এটা 0, আর এর মান -a যখন এটা 0 অপেক্ষা ছোট। শেষ। এটাকে আমরা বলবো হচ্ছে বাস্তব সংখ্যার পরম মানের সংজ্ঞা। শেষ। তারপর হচ্ছে একটি সীমাবদ্ধ সেট S এর সুপ্রিমাম বা লঘিষ্ঠ উর্ধ্বসীমা ও ইনফিমাম গরিষ্ঠ নিম্নসীমা বলতে কি বোঝায়? আচ্ছা এই যে সুপ্রিমাম আর ইনফিমাম, ভাই 3rd ইয়ার উঠলে রিয়েল অ্যানালাইসিসের আপনার একবারে মানে সবচেয়ে পেঁচানো একটা টপিক হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম। সো এটা আমরা এইটা শুধু সুপ্রিমাম ইনফিমাম বুঝতে গেলে 45 মিনিটের ক্লাস দিয়েছি 3rd ইয়ারে। সো আপনার তো 3rd ইয়ারের ক্লাস এখন আপনাকে দিব না, তো আপনি এখন কি বুঝবেন? কোনো সেটের মধ্যে সর্বনিম্ন যে উপাদানটা আছে সেই উপাদানটা তার হচ্ছে কি? সেই উপাদানটা হচ্ছে তার ইনফিমাম। এখন ওই সর্বনিম্ন উপাদানের, ধরো আমি একটা সেট দিলাম 1 2 3, এই সেটটা, এই সেটের নিচে এই 1 এর ছোট কিন্তু আরো অনেক নাম্বার আছে। আমি যদি বাস্তব সংখ্যা কল্পনা করি, এটা 3, এটা ধরো 1, তাহলে এইদিকে ইনফিনিটি পর্যন্ত, এইদিকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস আর প্লাস। তাহলে এই 1 পর্যন্ত হচ্ছে এই সেটের কি? সীমা। তাহলে এই সেটের নিচে যে উপাদানগুলো আছে সবগুলো হচ্ছে তার কি? নিম্ন সীমা। মাথায় রেখো, এই যে 1 সহ 1 এর নিচে যা আছে পুরাটা হচ্ছে এই সেটটার নিম্ন সীমা, আর এই যে 3 সহ 3 এর উপরে যা আছে এটা হচ্ছে সেটটার ঊর্ধ্ব সীমা। তাহলে এখন নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যে নিম্ন সীমা কে ছিল দেখেন তো? নিম্ন সীমা ছিল হচ্ছে 1 থেকে শুরু করে এইদিকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? নিম্ন সীমা। আর ঊর্ধ্ব সীমা কে ছিল? 3 থেকে শুরু করে এইদিকে আমার কে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখেন, এই যে দেখেন নিম্ন সীমা হচ্ছে এইটা, ঊর্ধ্ব সীমা হচ্ছে এইটা। নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? এই যে এখান থেকে আপনি সামনের দিকে আগান, সবচেয়ে বড় হচ্ছে 1। এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে তার ইনফিমাম, আর ঊর্ধ্ব সীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে তার সুপ্রিমাম। মাথায় রেখো। তাহলে দেখো, একটি সীমাবদ্ধ সেট S এর সর্বনিম্ন উর্ধ্ব সীমাকে সুপ্রিমাম বলে। দেখো এই যে এই 3 থেকে শুরু করে সামনের দিকে সব হচ্ছে তার উর্ধ্ব সীমা। এই যে এই সেটের
উপরে এই সেটটার সর্বশেষ মান হচ্ছে 3, এটা হচ্ছে একবার আপার ভ্যালু। এর উপরে তো আরো আছে, যে এগুলো সব বাস্তব সংখ্যার মধ্যে আছে না। আমি যখন রিয়েল নাম্বার করবো তখন আমি কোনো নির্দিষ্ট সেটের মধ্যে থাকবো না, পুরো নাম্বার লাইন নিয়ে কথা বলবো। এখন থার্ড ইয়ারের পর আমি আপনাকে বলছি এগুলো আপনার মাথায় হয়তো ঢুকবে না, তো দরকার নেই। আপনি জাস্ট এটা মনে রাখেন, এই সেটটা এইটুক, এটার উপরে এই 3 হচ্ছে তার মাথা, 3-এর উপরে আরো অনেক বড় বড় লোক আছে। সো এই 3 থেকে শুরু করে যা আছে উপরে সবাই হচ্ছে তার উপরের সীমা, আর এই 1 থেকে শুরু করে নিচের দিকে যা আছে সব হচ্ছে তার নিম্ন সীমা। এখন এই নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যে সে হচ্ছে ইনফিমাম, আর ঊর্ধ্ব সীমার মধ্যে সবচেয়ে ছোট যে সে হচ্ছে সুপ্রিমাম। সোজা বাংলা, আশা করছি বুঝে গেছে না? তারপরে চলে আসেন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার। আমরা এখানে বলেছি অসমতার সংজ্ঞা দাও, ইনইকুয়ালিটিস। সো অসমতার সংজ্ঞা আপনারা একটু পড়বেন। অসমতা হচ্ছে বাস্তব সংখ্যার সমান না, মানে ইকুয়াল না, হয় গ্রেটার দেন অথবা লেস দেন ইকুয়াল চিহ্নগুলো ব্যবহার করা হয়, তাকে অসমতা বলে। এগুলো ভাই এগুলো আপনারা পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। শর্তাধীন অসমতার একটি উদাহরণ দাও, x+3 ইজ গ্রেটার দেন 5। এটা কখন সত্য হবে? যখন আমার x এর মান 2 অপেক্ষা বড় হবে। 2 অপেক্ষা বড় হলে এটা সত্য, এছাড়া হবে না। এই জন্য এটা একটা অসমতা, কিন্তু এটাতে শর্ত আছে, ওই যে x এর মানটা 2 এর বেশি হওয়া লাগবে। তাহলে শর্তহীন অসমতার একটা সংজ্ঞা দাও। তো শর্তহীন যে সমস্ত অসমতা সম্পর্কযুক্ত চলকের প্রত্যেকের মান জন্য সত্য তাকে শর্তহীন বলা। অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের কোনো মানে ইয়ে থাকে না, যেমন আমরা সবসময় যদি বলি 2 আর 4-এর 1-এর মধ্যে সম্পর্ক হচ্ছে 2 বড় 1 ছোট, এই কথাটা সবসময় সত্য, এখানে কোনো শর্ত দেওয়ার দরকার নেই। সো এই যে এইটা হচ্ছে একটা শর্তহীন অসমতা, আর ওই যে ওটা হচ্ছে একটা শর্তযুক্ত অসমতা। ঠিক আছে, আশা করছি আমরা বুঝে গেছি। তারপর আসেন গুণোত্তর মধ্যক বলতে কি বোঝো? গুণোত্তর মধ্যক হচ্ছে এই যে এই সংজ্ঞাটা আপনারা একটু মনে রাখতে হবে। n সংখ্যক যোগবোধক সংখ্যা a1 a2 an এর গুণোত্তর মধ্যক হচ্ছে gm ইকুয়ালস টু সবগুলোর গুণফলের উপরে পাওয়ার হবে 1/n। এটা হচ্ছে গুণোত্তর মধ্যক, এটা দিয়ে আমরা অঙ্কও করছি অনেকগুলো। এরপর আপনার আসেন যোগোত্তর মধ্যক হচ্ছে সবগুলো যোগ করে n দিয়ে ভাগ, আর গুণোত্তর মধ্যক হচ্ছে সবগুলো গুণ করে পাওয়ারে 1/n। এটা হচ্ছে গুণোত্তর মধ্যক। অসমতার সংজ্ঞা আপনারা নিশ্চয়ই পড়ে গেছেন। সো এরপরে চলে যাই আমরা এই যে এখানে এগুলো একটু দেখবো। যোগোত্তর মধ্যকের যে সংজ্ঞা, এরপরে একটা অসমতা দিয়ে দেখিয়েছে কসিস ওয়াশদের অসমতা। ভাই পরীক্ষায় এটা আসার চান্স অনেক বেশি ক বিভাগে, এবং এর সাথে এই সেবিসেপসের অসমতা যেটা, সেটাও কিন্তু আপনারা একটু মনে রাখবেন। সো এই যে এই অসমতার যেখানে ছাড়াওয়া যেগুলো আছে ভাই, এগুলো বাদ দিয়ে যাবেন না, পড়ে যাবেন। ঠিক আছে, সো এরপরে চলে আসেন আমরা আরেকটা জিনিস শিখি, এটা হচ্ছে জটিল সংখ্যা ইন্টারমিডিয়েটের। ভাই ইন্টার রিলেটেড পড়ালেখা যদি আপনি মিস করে যান, এটা আপনার জীবনের একটা ভয়াবহ দুর্গতি। আপনি ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, সেই জিনিসগুলো এখন আছে, আপনার ক বিভাগের জন্য আসবে, আপনি যদি না দেখে যান তাহলে আপনার এটা ব্যাড লাগ। সো এই যে এই জটিল সংখ্যার ফলার আকৃতি বা জটিল সংখ্যার যেই কি বলে অ্যামপ্লিটিউড, যেটাকে আমরা বলি হচ্ছে আর্গুমেন্ট নির্ণয়ের জন্য 4টা কোঅর্ডিনেট 4টা সূত্র ইন্টারমিডিয়েটে শিখে এসেছেন। যদি না শিখে থাকেন আমাদের ফেড কোর্সে যেয়ে দেখতে পারেন, হয়ে যাবে, পারবেন। তো তারপরে চলে আসেন আমাদের এখানে হচ্ছে কি, এখানে আর কি লাগবে, এখানে হচ্ছে 1 + i এর মুখ্য আর্গুমেন্ট কত। দেখেন ভাই, এই যে 1 + i এর মুখ্য আর্গুমেন্ট, এটা বের করবেন কিভাবে? এটা বের করার জন্য আপনি চাইলে এই 1 + i কে আগে ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে এক্সপ্লেন করতে পারেন, অথবা এটাকে আমরা ফোলার আকৃতিতে লিখতে পারি। ডি ময়বারের উপপাদ্য না, এটা আসলে ফোলার আকৃতিতে লিখবো। তো ফোলার আকৃতিতে কিভাবে লিখবো? ফোলার আকৃতিতে লেখার কৌশল হচ্ছে, প্রথমত আপনি বাস্তব পার্ট এবং অবাস্তবের যে সহগ, এই যে বাস্তব পার্ট এবং অবাস্তবের সহগকে রুট করবেন বর্গ করে, তাহলে 1² প্লাস হচ্ছে এখানে 1² কত √2। এই √2টা আপনি প্রথমে কমন নিয়ে ফেলবেন, সবার থেকে কমন নিয়ে ফেলবেন। তাহলে √2 আমি কমন নিলাম, কমন নিলে 1/√2 আসবে এখানে, প্লাস 1/√2i আসবে। তো এখন আমরা জটিল সংখ্যার পোলার আকৃতি কি জানি? জটিল সংখ্যার পোলার আকৃতি জানি হচ্ছে x + iy ইকুয়ালস টু হচ্ছে r ইন্টু cos θ প্লাস i sin θ। অর্থাৎ আমাদের এই যে দেখো r কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে প্রথম কাজ কি, আমরা প্রথমে এটার rটাকে কমন নিচ্ছি বেসিক্যালি। তো rটা কিভাবে বের করা হয়? √2 বাস্তবের উপর স্কয়ার প্লাস i স্কয়ারের উপর স্কয়ার। সো সেটা কমন নেওয়ার পরে বাকি যেটা হবে, সেখানে আমাদের টার্গেট থাকবে প্রথম বাস্তব পার্টটাকে আমরা cos এ কনভার্ট করব, এবং i এর সহগটাকে আমরা sin θ তে কনভার্ট করব। থিটার মান কিন্তু দুটাতে সেম রাখতে হবে। তাহলে দেখো আমরা এখন এইটাতে যদি কনভার্ট করি, কত ডিগ্রির মান cos কত ডিগ্রির মান 1/√2, আমরা জানি হচ্ছে cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে cos 5/4। এখন একইভাবে আমরা আর ওখানে কিছু চেকও করতে হবে না, আমরা জানি sin এরও কি 5/4 এরই হবে, 5/4 এরই 1/√2 হবে। সো এখন দেখো আমরা এখন কিন্তু এটা a + ib এটাকে r ইন্টু cos θ প্লাস i sin θ আকারে প্রকাশ করে ফেলছি। তো এখন দেখো এখানে যেটা আসছে এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এটা আসছে কি মুখ্য আর্গুমেন্ট। এখানে যে মানটা আমরা জানি, এই যে এই 1/√2 আমরা cos কত ডিগ্রির মান জানি, 45 ডিগ্রির মান জানি, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এখন যদি আমার এমন হয় যে সাধারণ আর্গুমেন্ট কত, তখন আমরা যেটা করব, সাধারণ আর্গুমেন্টের জন্য জাস্ট 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট। তাহলে মুখ্য আর্গুমেন্ট কত 4 প্লাস মাইনাস, এখানে যদি মাইনাস আসে তাহলে এখানে মাইনাস আসবে, এখানে যদি প্লাস আসে এখানে আসবে প্লাস। তাহলে এটা সাধারণ আর্গুমেন্ট হচ্ছে এটা, মুখ্য আর্গুমেন্ট হচ্ছে 5/4, শেষ। ওকে ফাইন। সো এইভাবে আপনার সাধারণ আর্গুমেন্ট মুখ্য আর্গুমেন্টের কোশ্চেন যদি আসে আপনি ডেফিনেটলি এটা পারবেন। ওই যে পরের অঙ্কটা দেখেন, পরের অঙ্কটাতে দেখেন √2 কমন নেওয়া লাগছে, কারণ হচ্ছে এই বাস্তব অংশ হচ্ছে -1 তার স্কয়ার করলে 1, i এর সহগ হচ্ছে 1 তার স্কয়ার করলে 1, তাহলে √2 কমন নিলাম। √2 কমন নেওয়ার পরে এখন দেখা গেল ভিতরে হচ্ছে -1/√2 প্লাস হচ্ছে 1/√2 ইন্টু i। এখন আমার এখানে খেয়াল করো, আমার √2 কমন নিতে হবে, মাইনাস কিন্তু না, মাইনাসটা কিন্তু ভিতরে থাকতে হবে। তো এখন দেখো এই যে ভিতরে আসছে কি, আমার এই প্রশ্নটা এরা একটু ভুল বলতে একটু বেশি পেঁচাইছে আর কি। তো তুমি একটু দেখো এখানে হচ্ছে তোমার মাইনাস আই, তো আমার √2 কমন নিতে হবে, তাহলে -1/√2 থাকতেছে, আর হচ্ছে প্লাস
আই ইন্টু -1/√2 কমন এদিকে থাকতেছে। সো এখানে আমার লিখতে হবে কজ, এখানে আমার লিখতে হবে সাইন, দুটাতে সেম কোণ লিখতে হবে, দুটাতে সেম কোণ লিখতে হবে। এখন দেখো তো আমরা এখানে আমরা জানি হচ্ছে -45 বলতে কজ -45 ডিগ্রির মান হচ্ছে, সরি কজ -45 ডিগ্রির মান তো -1/√2 না, তাহলে কজ মাইনাস এখানে কত লিখবো আমরা, এখন দেখো এই যে মাইনাস কস থিটার মান মাইনাস এবং সাইন থিটার মানও মাইনাস, এরকম একটা কমন কোঅর্ডিনেট কোথায় আছে বলো তো? এই যে এই দুইটা কোথায় মাইনাস, মানে সাইন এবং কস দুইটাই মাইনাস কোথায়? আমরা জানি থার্ড কোঅর্ডিনেট ছাড়া সাইন এবং কস দুইটাই মাইনাস নাই, কারণ সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ কস নেগেটিভ, থার্ড কোঅর্ডিনেটে দুইটাই নেগেটিভ, আর হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে কিন্তু দেখো ফোর্থ কোঅর্ডিনেটে কস পজিটিভ। সো আমার দুইটাই নেগেটিভ কোথায়? থার্ড কোঅর্ডিনেট। সো থার্ড কোঅর্ডিনেটের একটা ভ্যালু আমার এখানে লিখতে হবে। থার্ড কোঅর্ডিনেটের ভ্যালুটা কত হবে? থার্ড কোঅর্ডিনেটের ভ্যালুটা নিশ্চয় হবে, থার্ড কোঅর্ডিনেটের ভ্যালুটা হবে কত বলো? থার্ড কোঅর্ডিনেটে আমার কত ডিগ্রি আছে? থার্ড কোঅর্ডিনেটে আছে কে? থার্ড কোঅর্ডিনেটে আছে হচ্ছে 180 প্লাস 270 পর্যন্ত, তাই তো? এর মধ্যে কত ডিগ্রির মান, কত ডিগ্রির মান আমরা লিখবো হচ্ছে কজের কত ডিগ্রির মান 1/√2, এর মধ্যে কত ডিগ্রির মান -1/√2, ক্যালকুলেটর চাপবেন, হয় 180 তো হবে না, 270 না, তাহলে কোনটা? তাহলে এর মধ্যে কোনো একটা হবে। তাহলে এর মধ্যে কে কে আছে? এর মধ্যে আছে 210, এর মধ্যে আছে 210, এবং 210 এর সাথে 210 হলো কে 180 প্লাস 30, তাই না? 180 প্লাস 60 করলে কি হয়? 180 প্লাস 60 করলে 240, তো 240 এর মান দেখো, 240 এর মান দেখো। একইভাবে আমাদের আর কি আর তো দেখার দরকার নেই, এই দুইটা চেক করলে হয়ে যাবে। এই দুইটা যে কোনো একটা কজ কি আসবে? যে কোনো একটা -1/√2 আসবে, সেমটা আবার কিন্তু সাইনেরও -1/√2 আসবে, বসে যাবে। তো এখানে -3/4 মানে হচ্ছে 12, 3 4 12। তো দেখা গেল -3/4 হচ্ছে -3/4 দিয়েও আমরা লিখতে পারি। -3/4 হচ্ছে এই দিক থেকে আসছে আর কি, এই যে এই দিক থেকে কেন আসছে? ওই যে মুখ্য আর্গুমেন্টের রেঞ্জ আছে একটা, সেটা হচ্ছে -π থেকে শুরু করে +π এর মধ্যে। এখন ওই দিক থেকে যদি আসি, এদিক থেকে যদি আসি ফাই প্লাস হয়ে যাচ্ছে, তো এই দিক থেকে আসলে কিন্তু আমার রেঞ্জটা পাওয়া যাচ্ছে। এগুলো বেসিক কিন্তু আমরা করিয়েছি। সো ওই হিসাবে আমাদের এটা মুখ্য আর্গুমেন্ট এটা হয়। সো আশা করছি এটা বুঝতে পারছেন রেঞ্জের কারণে, মুখ্য আর্গুমেন্টের রেঞ্জ যেটা আছে সেটার জন্য। সো এরপর আমরা জেনারেল আর্গুমেন্ট লিখলে জাস্ট এটার সাথে 2 and 5 যোগ করে দিব। তারপরে চলে আসেন এখানে আমাদের আরেকটা কোশ্চেন আছে, এককের যে জটিল সংখ্যার জন্য অয়লারের সূত্রটি কি? ওই যে জটিল সংখ্যা হচ্ছে e⁻i θ, এটাকে আমরা cos θ প্লাস i sin θ লিখতে পারি। আমরা বেসিক ক্লাসে পড়িয়েছি আমাদের 8 কোর্সে, সো আমরা এটা নিশ্চয় জানি কিভাবে এসেছে। সো এটার বেসিক জিনিসটা একটা ইন্টারমিডিয়েটের পরে, ইন্টারমিডিয়েটে আমরা দেখেছি। এককের যে ঘনমূলগুলো আমরা নিশ্চয় এককের ঘনমূল জানি, 1 ওমেগা এবং হচ্ছে ওমেগা স্কয়ার। সো ওমেগার মান হচ্ছে কত? -1 √3i/2, আর ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 প্লাস √3i/2। এখন কথা হচ্ছে এটাকে ওমেগা স্কয়ার বলা যেত, এটাকে ওমেগা বলা যেত, সমস্যা নেই। আমরা জানি এটা একটার বর্গ, একটা আরেকটার বর্গ, এটাকে বর্গ করলে এটা হবে, এটাকে বর্গ করলে এটা হবে। মানে এই তিনটা যোগফল 1 প্লাস ওমেগা স্কয়ার, ইন্টারমিডিয়েটে শিখে আসছেন 0, ঠিক আছে? আর ওমেগা কিউবের মান 1, এগুলো শিখে আসছেন। সো এটা আর বলার কিছু নেই, এগুলো ছোটকালের পড়া। এরপর আপনি চলে আসেন এখানে আপনার যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশন। বীজগণিতের মৌলিক উপপাদ্য কি সেটা ডেফিনেটলি আপনারা জানেন, যে n ঘাতের বহুপদী সমীকরণ এর কমপক্ষে বাস্তব একটা অবাস্তব, বাস্তব অবস্থা অবস্থা অথবা অবাস্তব অ্যান্ড অবাস্তব মূল বিদ্যমান একটি, কমপক্ষে একটি। n এর মান যদি 0 না হয়, 0 থেকে বড় হয়, তাহলে অবশ্যই কমপক্ষে তার একটি বাস্তব মূল বিদ্যমান, ঠিক আছে? বাস্তব বা অবাস্তব মূল বিদ্যমান। শর্তহীন সমীকরণ বা অবেদ কাকে বলে এটা আপনারা নিশ্চয়ই পারবেন, অবেদ কাকে বলে এগুলো আপনারা জানেন। সো একটু সংজ্ঞাগুলো পড়ে যাবেন যেগুলো বোর্ডে এসছে। এই যে বহুপদী বাক্সের উপপাদ্যের বর্ণনা দাও, বহুপদী বাক্সের উপপাদ্যের বর্ণনা দাও, এগুলো প্রশ্নগুলো একটু পড়ে যাবেন। সো কয় ভাগের জন্য এগুলো যথেষ্ট। এরপরে আপনি দেখেন একটি 3 ঘাতের সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক। আপনারা ডেফিনেটলি এটা জানেন, মূল ও সহগের সম্পর্ক ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, যে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d, এটা হচ্ছে সাধারণ ত্রিঘাত সমীকরণ। তো এটার জন্য মূল তিনটা হচ্ছে ধরো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা, এখানে পাওয়ার আছে 1, যে কারণে -1 উপরে পাওয়ার হবে 1, এবং সর্বোচ্চ ঘাত থেকে একবার যাবে 2 হবে, 2 এর সহগ কত? v, তাহলে হচ্ছে v বাই হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগ a, তাহলে এটা মানে হচ্ছে -b/a। তাহলে সামেশন অফ আলফা বিটা মানে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা, এটা। আর এটা মানে হচ্ছে এখানে পাওয়ার আছে 1 1 2, তাহলে সর্বোচ্চ ঘাত থেকে 2 বাদ যাবে, আর এখানে হচ্ছে -1 উপরে পাওয়ার হবে 2, সর্বোচ্চ ঘাত থেকে 2 বাদ দিলে এটা আসে, এটা সহগ হচ্ছে c বসবে উপরে, নিচে হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগ, তো এটা হচ্ছে c/a। আর মূল তিনটার গুণফল আলফা বিটা গামা ইকুয়ালস টু হচ্ছে আলফা বিটা গামা ইকুয়ালস টু হচ্ছে -1 উপরে হবে 3, কারণ এখানে আছে 1 2 3, আর এই 3 এখানে আসলে এই জন্য, আর এখানে আসবে হচ্ছে সর্বোচ্চ ঘাত থেকে 3 বাদ দিলে এটা আসে, এটা সহগ হচ্ছে d, তাহলে d/a হয়ে গেল। তো এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। একই কাজটা আপনি চার ঘাতের জন্য করতে পারেন, চার ঘাতটা কিন্তু গুরুত্বপূর্ণ, আসছে পরীক্ষায়, আপনি একইভাবে ট্রাই করবেন, হয়ে যাবে। তো একইভাবে কিভাবে দেখেন, চার ঘাত যদি হয় তাহলে কি হবে?
চার ঘাত হলে আপনি একটু দেখেন এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স এস কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইকুয়ালস টু 0, রাইট? তো সামেশন অফ আলফা মানে হচ্ছে চারটা যোগফল সিঙ্গেল সিঙ্গেল, হ্যাঁ? তাহলে -1 এর উপর পাওয়ার হবে, এখানে 1 আছে 1, আর এখানে হচ্ছে সর্বোচ্চ ঘাত এ, তার থেকে এক বাদ দিলে হচ্ছে 3, 3 এর সহগ হচ্ছে বি বাই হচ্ছে এ। সামেশন অফ আলফা বিটা দুইটা করে নিয়ে যোগফল, এখানে হবে -1 এর উপরে 2, কারণ এখানে 1 1 2 আছে, সো এই জন্য 2, আর এখানে হবে সর্বোচ্চ ঘাত থেকে 2 বাদ দিলে এটা তার সহগ হচ্ছে সি, নিচে সর্বোচ্চ ঘাতের সহগ। সামেশন অফ আলফা বিটা গামা এটা হচ্ছে -1 এর উপরে 3, এই যে 1 2 3, ঠিক আছে? এই জন্য এখানে হচ্ছে 3, আর এখানে হবে কি সর্বোচ্চ ঘাত থেকে 3 বাদ দাও, 1 2 3 বাদ দিলে 1 হয়, সর্বোচ্চ ঘাত দিলে 3 বাদ দিলে কি হয়? 1 হয়, তাহলে 1 হচ্ছে এটা, তার সহগ হচ্ছে ডি, তাহলে এখানে হবে ডি বাই হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগ এ। সামেশন অফ আলফা বিটা গামা এবং ডেল্টা চারটা যদি মূল হয়, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে -1 এর উপরে পাওয়ার হবে 4, আর সর্বোচ্চ ঘাত থেকে 4 বাদ দিলে হচ্ছে ধ্রুবক পদ বাই সর্বোচ্চ ঘাতের সহগ এ। সো হয়ে গেল, এটা হচ্ছে 4 ঘাতের ক্ষেত্রে, এটা হচ্ছে 3 ঘাতের ক্ষেত্রে আমরা বলে দিলাম। তো এরপরে চলে আসো আমরা এখানে ডেকার্টের সিনোনিয়াম টিয়ম এগুলো আছে, এগুলো জাস্ট একটু দেখলেই পারবেন, সহজ জিনিস, এগুলো পড়ানোর কিছু নেই। বাস্তব মূলের উদ্দেশ্যীমা কাকে বলে এগুলো একটু পড়ে যাবেন, এগুলো নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। বিভাজ্যতা বলতে কি বুঝো? এই বিভাজ্যতার কোশ্চেনটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। বিভাজ্যতা বলতে কি বুঝো? ডিভিজিবিলিটি, হ্যাঁ? তো ডিভিজিবিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনাদের এই ডিভিজিবিলিটি যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আপনি কিন্তু অনুসমতা বুঝবেন, আর অনুসমতা যদি ভালো করে বুঝেন, আপনি ওই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বা এই চ্যাপ্টারের যতগুলো থিওরাম আছে সব ভালোভাবে বুঝবেন। তো ডিভিজিবিলিটি হচ্ছে যে বি ইজ নট ইকুয়াল 0, এই সংখ্যাটা এ একটা সংখ্যাকে ভাগ করবে যদি কেবল যদি এ ইকুয়ালস টু বি কিউ হয়। এখন দেখো বি শূন্য না, তাহলে দেখো এ কে বি ভাগ করবে, তো এই যে এ কে যদি বি ভাগ করে, তাহলে আমরা এখানে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা পাবো, রাইট? পূর্ণ সংখ্যা পাবো, তো পূর্ণ সংখ্যাকে আমরা বললাম হচ্ছে কিউ। তো এখন দেখো, তাহলে এই যে এ কে বিভাগ করলে পূর্ণ সংখ্যা যদি আসে, বিভাজ্য যদি হয়, এ যদি বি দ্বারা বিভাজ্য হয়, তাহলে এখানে ভাগফলটা কি পূর্ণ সংখ্যা হবে না? তাহলে এই যে পূর্ণ সংখ্যাটা যদি কিউ ধরি, তাহলে এ ইকুয়ালস টু কি বি কিউ না? এখন বি যদি শূন্য হয়, তাহলে কি ভাগ হবে? এই কারণে বলা হয়েছে বি ইজ নট ইকুয়াল 0। তাহলে বি যদি 0 না হয়, তাহলে এ কে বি ভাগ করবে যদি এ ইকুয়ালস টু বি কিউ হয়, এই কথাটাই বলছে, ঠিক আছে? আর এটাকে প্রকাশ করা হয় বি ডিভাইড বাই এ, হ্যাঁ, অথবা বি ডিভিজার অফ এ, ঠিক আছে? সো এরপরে এখানে আরো অনেক কথা আছে, আমরা বেসিক ক্লাসগুলোতে এগুলো সব বুঝিয়েছি, সব পড়িয়েছি, আপনারা একটু দেখতে পারেন। সহমৌলিক বা সাপেক্ষ মৌলিক বলতে কি বুঝো? সহমৌলিক মানে হচ্ছে দুইটা সংখ্যাকে পরস্পরের সহমৌলিক বলা হবে। যেমন ধরো 5 আর 7, এরা কিন্তু মৌলিক, আবার কিন্তু এরা পরস্পরের সহমৌলিক, কারণ এদের কোনো কমন ডিভিজর নেই। কমন ডিভিজর নেই থাকবে কেন? কারণ এটা তো মৌলিক সংখ্যা। কিন্তু আমি যদি 5 এর সাথে 4 কে বলি, তারাও কিন্তু সহমৌলিক, কিন্তু 4 তো মৌলিক না। তাহলে এখন কেন? কারণ হচ্ছে 5 আর 4 এর গসাগু হচ্ছে 1, যেগুলো সংখ্যার গসাগু 1 তাদেরকে বলবো হচ্ছে সহমৌলিক, ঠিক আছে? শেষ। আর গসাগুকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হয় জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজর। আপনারা নিশ্চয়ই এটা জানেন, গ্রেটেস্ট কমন ডিভিজর মানে হচ্ছে জিসিডি গসাগু। তারপরে সহমৌলিক এটা বুঝলেন, এরপরে জিসিডির পূর্ণরূপ বা এগুলো আসে কোশ্চেনে। আচ্ছা, যাই হোক, তো এগুলো একটু পড়ে যাবেন। জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর বা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। সো এলসিএম মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক, মানে হচ্ছে আমাদের এটাকে হচ্ছে কমন মাল্টিপল বলার কি, লোয়েস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সো এটার পূর্ণরূপ আসে পরীক্ষায়, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, যুগল মৌলিক সংখ্যা বলতে কাকে বোঝে? যে সকল মৌলিক সংখ্যার পার্থক্য 2, যেমন 3 আর 5 যুগল মৌলিক সংখ্যা, তারপর আপনার 5 আর 7 যুগল মৌলিক সংখ্যা, তারপর আপনি 11 আর 13 এরা যুগল মৌলিক সংখ্যা, 17 আর 19 এরা যুগল মৌলিক সংখ্যা, এরকম করে আরো অনেক আছে। সো 31 আর হচ্ছে 29 এরা যুগল মৌলিক সংখ্যা, এদের পার্থক্য 2। সো আশা করছি এগুলো আমরা বুঝছেন। তারপর ফি মৌলিক হলে এই সংখ্যাকে মার্কসিন নাম্বার বলে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য, পরীক্ষা আসার চান্স অনেক বেশি। যোগসিদ্ধ সংখ্যা কাকে বলে? যাদের হচ্ছে সিগমা n ইকুয়ালস টু 2n হয়, তাদেরকে আমরা সিগমা কি বলে, যোগসিদ্ধ সংখ্যা বলবো, ঠিক আছে? তারপর আসো আরো কি আছে এখানে, আর তেমন কিছু নেই। অয়লার পাই ফাংশন বলতে কি বুঝো? অয়লার পাই ফাংশন, অয়লার টোসিয়েন্ট বলে এটাকে, যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n বা এর সমান বা ছোট, যে সংখ্যাগুলো তার সাথে সহমৌলিক, তার সংখ্যাটাই হচ্ছে পাই n। অর্থাৎ আমরা যদি 7 বলি, সাতের সাথে কে সহমৌলিক? তার ছোট। 1 থেকে 7 সবাই সহমৌলিক তার সাথে। তার মানে এই সাতের যে ছোট এবং তার সাথে সহমৌলিক সংখ্যা হচ্ছে 7 - 1, অর্থাৎ 6টা। তাহলে এটা হচ্ছে সিগমা অফ 7 ইকুয়ালস টু 6। মৌলিক সংখ্যা হলে সবসময় একটা কম হয়, মৌলিক সংখ্যা হলে সবসময় সিগমান কি হয়? 1 কম হয়। তো এই হচ্ছে টোটাল পড়ালেখা। আশা করছি আমরা সবাই বুঝছি। অনুসমতা কি জিনিস? অনুসমতার সংখ্যাটা একটু পড়ে যাই লাস্ট। অনুসমতা হচ্ছে ধরো এ অনুসমতা মডুলো ভি মড n। এটার মানে হচ্ছে যে a মাইনাস বিটা কি দ্বারা বিভাজ্য? m দ্বারা বিভাজ্য। সরি, এভাবে না, a মাইনাস বিটা কি দ্বারা? m দ্বারা বিভাজ্য, অর্থাৎ a মাইনাস b কে m ভাগ করে, এই হচ্ছে কথা। তাহলে অনুসমতা মডুলো m মানে কি? যে এটাকে এটা দ্বারা প্রকাশ করা হয়, যদি a মাইনাস b কে m ভাগ করে, তবে এটাকে a অনুসমতা মডুলো v সাপেক্ষে m বলা হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে অনুসমতা মডুলোর খুবই মানে জনপ্রিয় একটা সংজ্ঞা, এবং এটার পড়ালেখা আমরা ডিটেলস পড়িয়েছি। আমাদের পেইড কোর্সটা 150 টাকা আপনি চালিয়ে নিয়ে নিতে পারেন। 150 টাকা দিয়ে আপনি আমাদের পেইড কোর্সটাতে আসতে পারেন। আমরা সেখানে 5টা চ্যাপ্টার পড়িয়েছি, যেখান থেকে 40 নম্বর কমন আসবে, আর এই কয় ভাগের ক্লাসটা থেকে 10 নম্বরের কয় ভাগ কমন আসবে ইনশাআল্লাহ।